কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়। তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্রাণী 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 নক্ষত্রাণী। ওং মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবা মাধির্নো সন্তোষোধি মধুনক্তো মুতাশাসো মাধির্গর্ভ ভবন্তু না। ওং শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। শান্তির বাণী নিয়ে আমরা বরাবর এগিয়ে চলি নতুনের দিকে। যেদিন কবি বলেছিলেন, হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, সেদিন থেকে আদি অনাদি পথ ধরে আমরা নববর্ষকে উদযাপন করি। আর যাপিত নববর্ষের মধ্যে দিয়ে আমরা বারবার জীবনকে খুঁজে নিই, বেঁচে থাকাকে খুঁজে নিই। সেই বেঁচে থাকার মধ্যে যে অনাবিল আনন্দ, সেই আনন্দই কিন্তু জাগিয়ে তোলে সৃষ্টির রূপ। আর সেই সৃষ্টির পথ ধরে নক্ষত্রাণী কবিতার কোলাজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষের স্বাগত। নতুন বছর ভালোবাসার মানুষকে কাছে আনে। প্রাণের টানে আমরা সৃষ্টির উৎসবে মেতে উঠি। আর সেই সৃষ্টি নিয়ে যখন নক্ষত্রাণী কবিতার কোলাজ আপনাদের সামনে এসে হাজির হয়, তখন কিন্তু আর আমরা একা থাকি না। আজকেও আমি একা নেই। চলুন দেখি আজকে আমরা কাদের সাথে একসাথে এই নববর্ষের বৈঠক আনন্দে পালন করছি। আজ নববর্ষের বৈঠক পালন করতে আমাদের মধ্যে রয়েছেন দুজন বাচিক শিল্পী এবং একজন কবি ও বাচিক শিল্পী। প্রথম আলাপ করে নেব কবি বাচিক শিল্পী স্মৃতিকণা ভাদুরীর সাথে। আজ আমরা স্মৃতিকণা দিকে পেয়েছি, আমরা আপ্লুত স্মৃতিকণা দি। নমস্কার। আমাদের মধ্যে রয়েছেন অত্যন্ত চেনা মুখ কবি চন্দন সেনগুপ্ত। নমস্কার। চন্দনদা, এর আগেও তুমি আমাদের মধ্যে এসেছো, আজকে আবার পেয়ে খুব ভালো লাগছে। 3-6-18 তে এসেছিলাম, এর আগে আবার আজকে। এবং আমাদের মধ্যে রয়েছেন আরেকজন পরিচিত মুখ বাচিক শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আমাদের এই আনন্দ, এই কবিতা সৃষ্টির আনন্দ এবং কবিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার আনন্দ, এই যে বহমানতা, এটাই কিন্তু আমাদের সবচেয়ে আপনজন। এই বহমানতা আছে, তাই আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। অবশ্যই কবিতায় যাব। কবিতায় যাবার আগে আমি সুস্মিতার থেকে একটু জেনে নিই। সুস্মিতা, তুমি কি করছো? যেহেতু সুস্মিতা নতুন, একটু জেনে নেব কি করছো। আমি এখন আমার গ্রামে বেসরকারি স্কুলের একজন শিক্ষিকা। কি নিয়ে পড়াচ্ছ? কোন সাবজেক্ট? সাবজেক্ট ওটা নার্সারি থেকে ক্লাস 4। আচ্ছা, তো মিলেমিশে সব রকম সাবজেক্টই পড়াতে হয়। তোমার নিজের সাবজেক্ট কি? জিওগ্রাফি। জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছো। আসছো কোথা থেকে? লালগড়, ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে আসছো। কবিতা লেখা কতদিনের? কবিতা আমি শুরু করেছি ক্লাস তখন 10 বছর বয়স। তখন থেকে কবিতা করি। ছোটবেলা থেকে কিন্তু ওর কবিতা চর্চা, এবং ও মূলত বাচিক শিল্পী। তুমি আবৃত্তিটাকেই নিয়ে এগিয়ে যেতে চাও। বিভিন্ন অনুষ্ঠানও করছো। হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠান করেছি, আমাদের বিভিন্ন কম্পিটিশনেও পার্টিসিপেট করেছি। বাহ, খুব ভালো। আমরা জেনে নেব চন্দন দাস কাছ থেকে। চন্দন দা অবশ্যই এর আগে এসেছেন। সেই গ্রামের বাড়ি তো বরিশাল।
হ্যাঁ, আমার বরিশাল না, বারিশালী গ্রাম। বারিশালী ওটা গ্রাম। বর্ধমান থেকে ওই 20-22 কিলোমিটার দূরত্বে। এখন কি বর্ধমান থেকেই আসা হচ্ছে? আমি বর্ধমান থেকে আসছি। বর্ধমানে কর্মসূত্রে, মানে শিক্ষকতার কর্মসূত্রে তোমার তো থাকি। 15 বছর হয়ে গেল। হ্যাঁ, 14-15 বছর হয়ে গেল। আর এবং ছোট্টবেলা থেকেই লেখালেখি। হ্যাঁ, স্কুল পাপড়ি মেলতে চেয়ে যে তোমার কাব্যগ্রন্থটা এনেছো কি আজকে? একদম। একটু দেখিয়ে দাও। হ্যাঁ। এর আগেও তুমি নক্ষত্রাণী সম্মান পেয়েছো, হ্যাঁ। আজকে তো এটা বিশাল একটা স্পেশাল এপিসোড। আর তোমার সৌরভ বিষয়ের শব্দ সাঁকো থেকে বহুবার কবিতা প্রকাশ হয়েছে, হ্যাঁ। অক্ষর সম্রাট থেকেও হয়েছে, সম্রাট থেকে হয়েছে। বাঁকুড়ার মুকুট থেকেও হয়েছে। বাঁকুড়ার মুকুট থেকে ওটাতে লিখে লিখে তোমার অনলাইন পত্রিকাতে তো প্রচুর বিভিন্ন লেখালেখি online করো। লেখালেখি আমি একটু স্মৃতিকণাদির সম্বন্ধে জানবো। দিদি, আজকে প্রথমবার তোমাকে পেয়েছি। তুমি আমাদের খুব প্রিয়, খুব পরিচিত। কত সালে জন্ম দিদির? আমার জন্ম 12/6/1965। 1965 জন্ম। আজকে থাকো কোথায়, মানে এসছো কোথা থেকে? আমি থাকি দত্তপুকুরে। দত্তপুকুর থেকেই এসছো? হ্যাঁ, দত্তপুকুর থেকেই এসেছি। কবিতার চর্চা কতদিনের? মানে তুমি তো আবৃত্তি করো, বাচিক শিল্পী। কবিতার চর্চা বলতে ছোটবেলায় করতাম, তারপরে বহু বছর সাংসারিক নানান রকম কাজের চাপে, যেমন যা হয় আর কি সবার, মানে মেয়ে বড় করা, পড়াশোনা সবকিছু দেয় পুরোপুরি ঘর কন্যা। হ্যাঁ, একদম। তারপরে আবার এই ইদানিং আজ 5-7 বছর ধরে আবার একটু আবার শুরু চর্চায় করেছো। আছি আর কি। পরবর্তী ভাবনা চিন্তা কি আবৃত্তি নিয়েই? এই আবৃত্তির সাথেই আছি আর কি। মানে তোমার এই যে এই লাইফে তুমি অনুপ্রেরণা হিসেবে কাকে পাও? অনুপ্রেরণা হিসেবে আমি তো মানে নিজের ভেতর থেকেই এটাকে করি। বাহ। আর সামনে মোটামুটি ইচ্ছা রয়েছে একটু যে বিভিন্ন কাজকর্ম করার আবৃত্তি নিয়েই। আচ্ছা, দাদার অনুপ্রেরণাকে কবিতা লেখার পিছনে? কবিতা লেখার পিছনে অনুপ্রেরণা বলতে গেলে, সত্যি করে বলতে গেলে, আমার স্কুলের ছাত্রছাত্রীরা বাহ। যখন কোনো অনুষ্ঠানের আগে ওরা বলে যে স্যার আমাকে একটা কিছু লিখে দিন, বিশাল পাওয়া না? এই বিষয়ের উপর একটা বিশাল লিখে দিন, পাওয়া। আমি রাত জেগে হোক, দিন জেগে হোক, বাড়িতে গিয়ে শুরু করে দিই। বাহ। আগামীকালই একটা অনুষ্ঠান, সেটা একটা ইন্ট্রোডাকশন কিছু একটা লিখে দিন, একটা কবিতা লিখে দিন। এইটা থেকে কিছুটা ফরমাইশি বলে যদি, হ্যাঁ, 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 কিন্তু একদম। ফরমাইশি থেকে যেমন বিভিন্ন অনলাইন পত্রপত্রিকা বা অনেক সময় কালকের মধ্যে বিষয় লেখাটা বলে হবে। দেয়, হ্যাঁ, লেখাটা এবং তার কাল- মধ্যে একটা আলাদা আনন্দ আনন্দ থাকে। থাকে। একদম নিশ্চয়ই। হ্যাঁ, সুস্মিতার কে অনুপ্রেরণা? আমার অনুপ্রেরণা বলতে, আমি অনেক ছোট বয়সে যখন আবৃত্তিটা করি, আমাকে আমার এক কাকু পড়াতে আসতেন। তো কাকুর নাম মনীষী রায়। আচ্ছা। কাকু আমাকে পড়ানোর ফাঁকে কিছু কবিতা দিতেন, পড়ানো হয়ে গেলে বলতে কবিতাগুলো কর তুই। সেই থেকে আমার একটা ইচ্ছা জন্মায় কবিতার প্রতি। বাহ, তার মানে ওখান থেকেই তোমার প্রথম রসদ তৈরি শুরু। হয়, অনুপ্রেরণা তারপরে ওই কাকু এখন আর আমাদের গ্রামে থাকে না। তো আমার আরেক কাকু পুরন্দর ভৌমিক, হ্যাঁ, পুরন্দর দাস এখানে এসেছে, প্রোগ্রাম করে গেছে কাকু। সেই কাকুর কাছে এখন আমি শিখছি। পুরন্দর দা নিজেও ব্রততিদির ছাত্র, হ্যাঁ। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, এবং অসম্ভব ভালো হ্যাঁ, আবৃত্তি করেন। অবশ্যই। হ্যাঁ। খুব ভালো লাগলো। চলুন আমরা কবিতায় চলে যাই। প্রথম কিন্তু স্মৃতিকণাদির কাছ থেকে কবিতা শুনবো। স্মৃতিকণাদি। সবার আগে বর্ষবরণের কবিতা দিয়েই শুরু করি। ঈশানের পুঞ্জ মেঘ অন্ধ বেগে ধেয়ে চলে আসে, বাধা বন্ধ হারা গ্রামান্তের বেণুকুঞ্জে নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘ ধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এলো সমাপন। গাহিতে চাহি চাহিয়া পুরাতন ক্লান্ত বরষে সর্বশেষ গান। নবাঙ্কুর ইক্ষু বনে এখনো ঝরিছে বৃষ্টিধারা, বিশ্রামবিহীন মেঘের অন্তর পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন। শান্ত ঝড়ে ঝিল্লি রবে ধরণীর স্নিগ্ধ গন্ধোচ্ছ্বাসে, মুক্ত বাতায়নে বৎসরের শেষ গান। সাঙ্গ করি দিনু অঞ্জলিয়া নিশীথ গগনে। বাজা তোরা বাজা বাঁশি মৃদঙ্গ ঠুকু তালে মেতে, দুরন্ত নাচের নেশা পাওয়া নদী প্রান্তে তরুগুলি। ওই দেখ আছে কান পেতে, ওই সূর্য চাহে শেষ চাওয়া। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথকে ছাড়া বোধহয় আমাদের না। কোনো অনুষ্ঠান পূর্ণ হয় না, না, কখনো না। আমাদের কোনো নববর্ষ, কোনো নতুন দিন পূর্ণ হয় না। তাই দিদির মুখে এই রবীন্দ্রনাথের কবিতাটা বোধহয় আজকের অনুষ্ঠানের জন্য
সার্থক। এবার আমরা চন্দনদার নিজের কবিতা শুনবো। নববর্ষের বৈঠকে চন্দনদা কিছু নববর্ষ উদযাপনের কবিতা যদি পাওয়া যেত। একদম। প্রথম কবিতা একালের নববর্ষ। বাবা বলতেন পয়লা বৈশাখ সকাল সকাল স্নান সেরে নতুন পোশাক পরে ঠাকুর প্রণাম করে এসো। আমরা তাই করতাম। তারপর বাড়ির সব গুরুজনদের একে একে প্রণাম। প্রণাম মানে পায়ে হাত দিয়ে আশীর্বাদের বন্যা বয়ে যেত। শুভেচ্ছা ও শুভকামনায় চলত পুজো পাঠ। আমাদের স্নানের ফাঁকে সমস্ত বিছানায় মা পেতে দিতেন নতুন চাদর, নতুন বালিশের ওয়ার। প্রাণ ভরে গন্ধ নিতাম নূতনের, টান টান করে পাতা নূতন বিছানার। গুরুদেবের গান চলত সারা দিন, হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তারপর দুপুরের খানাপিনা, মাছ ভাত মাংস দই মিষ্টি পাঁপড়, যাকে বলে বাঙালির রসনা তৃপ্তির খাবার। আর আজ পয়লা বৈশাখে অর্ডার দেওয়া হয় ফাস্ট ফুডে। মা বলেন খুব অসুবিধা হলে এবার না হয় নাই এলি গ্রামের বাড়ি, সময় মতো এসো। একান্নবর্তী পরিবারগুলো ছোট হতে হতে আজ প্রায় মাইক্রোস্কোপিক। তাই নববর্ষের প্রণাম এখন চলভাষের কথোপকথনে, নয়তো হোয়াটসঅ্যাপে। চিঠিতে লেখা সেই শব্দব্রহ্মগুলো আর হৃদয় কাড়ে না তেমন করে। নববর্ষে আপনাকে আমার 100 কোটি প্রণাম। বাংলা নববর্ষটা হয়তো মনেই থাকে না অনেকে হ্যাপি নিউ ইয়ারের মতো, তবু নববর্ষ এলে প্রাণটা ভরে যায়। নুন তেলের হিসাব নিকেশ মুদি কাকুর হাল খাতায়। বসন্তের ওই বিদায় বেলায় বসেক আসে যেই, বঙ্গ সংস্কৃতির ধারা পয়লা বৈশাখে। সবটুকু বলা হয়ে গেছে। এবং আমাদের সত্যি মানে সেই ছোটবেলাটা মনে করিয়ে দিলেন কবি। আমাদের ছোটবেলায় সত্যি আমরা নববর্ষের দিন সকালবেলা উঠে স্নান সেরে বড়দের প্রণাম করে এবং এই যে হালখাতা এবং মিষ্টি খাওয়ার যে রীতিটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমরা সবাই কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছি। কবিরাও কিন্তু এটা বোঝেন, তাই বারবার মনে করিয়ে দেন ফিরে আসুন মানুষের মতো মানুষ হয়ে। চলে যাই পরবর্তী কবিতায়। তো তুমি প্রথম কি কবিতা শোনাচ্ছ আজকে? কার কবিতা? আমি পুরন্দর ভৌমিক, আমার কাকুরই লেখা একটি কবিতা প্রথম শুরু করছি। চলো। একটা শুভ মহরত হোক। ঘাসের ডগায় ভোর শিশিরের স্নিগ্ধতা অনেক হলো, এবার অন্য কিছু হোক। শিশির জলে হাত ভিজিয়ে এবার লড়াকু হাতের মুঠোটা শক্ত হোক। দোয়েল কোয়েল পাখির গানের কবিতা অনেক হলো, এবার অন্য কিছু হোক। গানের প্রাণে প্রাণের ঝড়ে এবার নিজের মুখেই নিজের আয়নাটা দেখা হোক। পাল তুলে ওই ভাটিয়ালির নৌকা বিলাস অনেক হলো, এবার অন্য কিছু হোক। প্রাণের গানে বৈঠা টেনে নৌকা বোঝায় শস্য কণায় ভাতের চিন্তাটা দূর হোক। দিন ভেবে দিন এলো গেল বসন্তে আর শীত ঘুমে, এবার অন্য কিছু হোক। ঋতুর মঞ্চে নববর্ষে না হয় একটা অচেনা নতুন ছবির শুভ মহরত হোক। দারুণ সুন্দর একটা কবিতা শোনালে আমাদের। এবং আমাদের জীবনের যে প্রাথমিক চাহিদা খিদে, তাই নতুন চাল নতুন ধানের গন্ধ সেটাও বোধহয় নববর্ষের একটা চাহিদার অঙ্গ। পিঠে পুলি, নতুন চালের ভাত, এটা আমাদের জীবনের অঙ্গ। কবি পুরন্দর ভৌমিক কিন্তু সেটুকুও তুলে দিতে ভোলেননি, সেটুকু তুলে দিয়ে গেছেন। আমরা চলে যাই আমাদের পরবর্তী রাউন্ডে। নেক্সট রাউন্ডে আমার পছন্দের কবিতা অ্যাঙ্কার্স চয়েসে স্মৃতিকণা দিয়ে তোমার কাছ থেকে একদিন সমস্ত যোদ্ধা শোনা যাবে। হ্যাঁ নিশ্চয়ই শোনা বেশ। সুস্মিতা তুমি নৌকা যাত্রা শোনাবে। হ্যাঁ অবশ্যই। আর চন্দনদা মন্ত্রী এসেছেন।
চলো দিদি। আমি দুটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ভবানী প্রসাদ মজুমদার দুটি নিয়ে একসাথে আমি বলছি, কেমন? ঠিক আছে। প্রথমে ভবানী প্রসাদ বলি। দিক বিদিকে ছুটছে রকেট, শুক্র শনি চাঁদে, ফুটপাতেতে ন্যাংটা শিশু খিদের জ্বালায় কাঁদে। রং বেরঙের পাঠায় ছবি উপগ্রহের টিভি, অযুত নিযুত লোকের বুকে নাচছে সুখে টিভি। কামান বিমান কিনতে খরচ হচ্ছে অঢেল টাকা, দুস্থ রোগী পায় না ওষুধ, ঘুরবে কবে চাকা। বিশ্বজুড়ে জমছে পাহাড় বারুদ বোমার রাশি, নিঃস্ব মানুষজনের মুখে ফুটবে কবে হাসি। মানব নিধন আনব বোমার নেই কোনো দরকারি, সবাই যেন পায় খেতে রোজ ডাল ভাত তরকারি। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে, একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত রক্ত আর ঘাম অর্থ পাবে ভিন্ন রকমের, একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে, একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকের ঊর্ধ্বে কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। একদিন এইসব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। নীরেন বাবুর পক্ষেই বোধহয় এই কথা বলা সম্ভব না। সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। এবং কবি যেমন আশাবাদী, সেই আশা আমাদের মধ্যে ধীরে 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 লালিত হয়। এটাই কিন্তু কবির কাজ। এভাবেই কোন দিন সাধারণ মানুষের সামনে মন্ত্রী এসে দাঁড়ান, আমরা মন্ত্রীর কাছে তুলে ধরি আমাদের সেই বায়নাক্কা। মন্ত্রী এসেছেন চন্দন সেনগুপ্ত। ভোট আসছে, নতুন বছর, দেশের জন্য মন্ত্রীর দরকার। আমরা দেখব আমার একটি কবিতা মন্ত্রী এসেছেন, কবিতাই কবিতার কথা বলবে। পরবর্তী কবিতা মন্ত্রী এসেছেন। শহরে ঠিক ঠিকে ভিড়, চৌরাস্তার মোড় অথই সমুদ্র, মোটর বাইক, সাইকেল, টাউন সার্ভিস, বাস কিংবা টোটোর ভিড়ে বেসামাল। কেন? শহরে মন্ত্রী এসেছেন। ঠান্ডা শীতে পৌর উৎসবের ফিতে কাটবেন। এখন বক্তব্য দিচ্ছেন মেলা হলো মিলনের উৎসব, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মেলবন্ধন। আমরা মানুষের পাশে এভাবেই দাঁড়াতে চাই। এদিকে অ্যাম্বুলেন্সটা কোয়া কোয়া শব্দে কাঁদছে। ভিতরে এক মুমূর্ষু রোগী, তাকে নিয়ে জ্যামে আটকে পড়েছে সে। নাজেহাল ট্রাফিক পুলিশ। মন্ত্রী বেরোবেন এই রাস্তা দিয়ে, গোটা শহর জুড়ে তাই এত প্রোটেকশন। নিরাপত্তার বেষ্টনী অতিক্রম করে মন্ত্রী কলকাতায় পৌঁছেছেন। খবরে শোনা গেল সন্ধ্যায়। আরও জানা গেল অ্যাম্বুলেন্সের ভেতরে ওই রোগীর খবর। শ্বাসকষ্টজনিত রোগে জেলা হাসপাতালে ঢোকার কিছুক্ষণ আগেই মধ্যবয়স্ক মানুষটার সব শেষ। কি প্যাথেটিক। এবং এ ঘটনা যে এর আগে ঘটেনি তা কিন্তু নয়। এ ঘটনা আমরা হামেশাই দেখি। আমাদের হাত বাঁধা, নিরুপায় হয়ে আমরা শুধু দেখেই যাই। যারা লিখতে পারেন তারা কলম ধরেন, লেখেন, প্রতিবাদ করেন। প্রতিবাদটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। চলুন পরবর্তী কবিতায় চলে যাই। পরবর্তী কবিতা সুস্মিতা নৌকা যাত্রা শোনাবে। হ্যাঁ, অবশ্যই। নববর্ষ মানে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের দিদি কবিতার একদম জন্য। নববর্ষ দিয়ে শুরু করে দিয়েছে রবীন্দ্রনাথকে দিয়ে। হ্যাঁ। চলো। নৌকা যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়ায় নাকো হাটে। আমি কেবল যাব একটিবার
সাত সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্তুর হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমি তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুরিনীর ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। রবীন্দ্রনাথ ছাড়া বোধ হয় কোনো কিছুই পূর্ণ হয় না, না? কোথা থেকে প্রথম এবং কোথায় শেষ নিয়ে চলে যায়। আশ্রয়। একদম প্রথম এবং শেষ আশ্রয়। এবং ও এত সুন্দর বলল, আমরা সত্যি বোধ হয় সেই 7 সমুদ্র 13 নদীর পাড়ে চলে গেলাম। সেখান থেকে ফিরে আসবার জন্য, ফিরে আসতে গিয়ে যে শক্তির দরকার, সেই শক্তি আমাদের মধ্যে অন্তর্নিহিত থাকে। আমরা একবার তুমি শুনবো শক্তি চট্টোপাধ্যায়। দিদি, একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর 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 আর নদী সমুদ্রের জল। নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথে যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে, যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা চমকির জরিমাখা প্রতিমা। বহুদূর হেমন্তের 65 নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো, চিঠিপত্রের বাক্স বলতে তো কিছুই নেই। পাথরের ফাঁক ফোকরে রেখে এলেই কাজ হাসিল। অনেক সময় তো ঘর গড়তেও মন চায়। মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবই দরকার। আমরা ঘর বাড়ি করব, আমরা সভ্যতা একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। এ কবিতার কোনো উপসংহার হয় না, কারণ ভালোবাসার নিজের কোনো উপসংহার নেই। ভালোবাসা ওই সোনালী মাছেদের মতোই গতিশীল, প্রবাহমান। তাই এর মধ্যে থেকেই যে শক্তি, তাকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আমাদের পরবর্তী কবিতা চন্দনদা। চন্দনদা, কি কবিতা শোনাচ্ছ? তোমার প্রিয় একটা কবিতা শুনি। প্রিয় কবিতা আরোগ্য চাই। বেশ। আরোগ্য চাই। অভাবটা ছিল নিত্যদিনের সাথী, অতি সাধারণ ছিল তার বেশভূষা। কত পরীক্ষা দিয়েছে যে মনে নেই, কম্পিটিশনে লড়াইটা ছিল নেশা। তবুও ছেলেটা চাকরিতে বঞ্চিত, কাউন্সেলিং হয়েছিল একবার। কেশকাবাড়িতে ঝুলে গেল বহুদিন, পড়ুয়া ছেলেটা এখন কিন্তু বেকার। বেকার বললে ভুল বলা হয় তাকে, সে এখন করে সবজির কারবার। কেনাকাটা করি তার কাছে মাঝে মাঝে, দেখলে দুঃখ হয় যে বারংবার। কর্মধর্ম
এ কথা সত্য জানি, তবু এমএ পাস সবজির ব্যবসায় অনেক স্বপ্নে ভরা ছিল যার মন, কবে পাবে কাজ আশাহীন ভরসায়। লক্ষ লক্ষ বেকার ভুগছে দেশে, পরিবারগুলো ধুঁকছে তাদের দেখে। দেশটার আজ এটাই যে বড় রোগ, আরোগ্য চাই এ রোগের অবশেষে। বাহ! এবং আমরা এটুকু বুঝতে পারছি যে কবি চন্দন সেনগুপ্ত অত্যন্ত সামাজিক কবি, এবং সামাজিক যে পরিস্থিতিগুলো, সমস্যাগুলো তিনি কিন্তু তার কলমে বারংবার সেগুলো আমাদের চোখে তুলে ধরেন। প্রতিকার চাই, প্রতিকার আসবে, এটুকুই আশা। পরবর্তী কবিতায় যাব, দেখি সুস্মিতা আমাদের কি কবিতা উপহার দেয়। সুস্মিতা, আমি পূর্ণেন্দু পত্রীর লেখা সেই গল্পটা শোনাতে চাই। বাহ, খুব ভালো, চলো। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, তুমি আজ লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল এড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়টাকে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়ের হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। কোথা থেকে কোথায় নিয়ে যান না কবির কলম। সত্যি নিয়ে শুরু হলো পাহাড় আর মেঘের ভালোবাসা দিয়ে, সেখান থেকে বজ্র, বৃষ্টি এবং পাহাড়ের ঝর্ণা। কি সুন্দর উপমার মধ্যে দিয়ে একটা গল্পকে কত সাবলীল ভাবে বলে দেওয়া যায়, কবির পক্ষেই সম্ভব। স্যালুট। এবং খুব ভালো পাঠ হয়েছে কবিতাটা, অসম্ভব সুন্দর, এবং বাচন ভঙ্গিটা মানে এইভাবে বলিষ্ঠ হওয়া খুব দরকার। আমরা চলে যাই আমাদের পরবর্তী রাউন্ডে। নেক্সট রাউন্ডে একটু আলোচনা করে নিই, আড্ডা মেরে নিই, তারপরে আবার ফিরে আসবো কবিতায়। তো আজকে আড্ডার যে টপিক আমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কবির ছোটবেলার নববর্ষ যাপন এবং বর্তমান প্রজন্মের নববর্ষ যাপন, তার মধ্যে কতটা ফারাক আমরা দেখতে পাই। তো আগে একটু আমরা জেনে নেব স্মৃতিকণাদির কাছ থেকে। বাংলা নববর্ষের সূচনাটা একটু ভাবতেই কেমন লাগে যে 15ই এপ্রিল, আমরা সবসময় ভাবি যে 14ই এপ্রিল বা 15ই এপ্রিল। এটা একটা আশ্চর্য, বাঙালি হয়েও আমাদের ওই 15ই এপ্রিল বা 14ই এপ্রিলটা ভাবতে হয় যে পয়লা বৈশাখ, এই তারিখটা দিয়ে শুরু হবে। ইংরেজি নববর্ষ যেমন শুরু হয় ধরো 1 জানুয়ারি, ঠিক না, মানে 31শে ডিসেম্বর মধ্যরাত থেকে, হ্যাঁ 12টা থেকে, রাত্রি 12টার পর থেকে শুরু হয়ে যায়। মানে পশ্চিমী কায়দা তো এখন আমাদের সর্বত্র ছড়িয়ে গেছে। আর আমাদের পয়লা বৈশাখ শুরু হয় সূর্যোদয়ের সাথে। ঠিক ঠিক, পয়লা বৈশাখ শুভ নববর্ষের যাত্রা শুরু হয়েছিল 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। আচ্ছা আচ্ছা। এবং এটা শুরু করেছিলেন আমাদের মোগল সম্রাট আকবরের আমল থেকে, কিন্তু এটা শুরু হয়েছিল। আচ্ছা। 1556 সালে এটা উনি প্রবর্তন করেছিলেন প্রজাদের খাজনা আদায়ের সুবিধার জন্য। এপ্রিল মাসটাকে করা হয়, হ্যাঁ, প্রজাদের খাজনা আদায়ের সুবিধার জন্য। এটা তখন থেকেই এটা কিন্তু সূত্রপাত হয়েছিল। হ্যাঁ দিদি, আমরা তোমাদের ছোটবেলায় যে নববর্ষ তোমরা দেখেছো আর এখন যে প্রজন্মটা পালন করে তার মধ্যে কি খুব একটা? অবশ্যই, হ্যাঁ একদম। তখন আমরা ছোটবেলায় যেমন ঘরে একটা পুজো হতো, যেমন নারায়ণ পুজো, অনেকের বাড়িতেই পুজো হতো, গণেশ পুজো, হ্যাঁ, তারপরে পিঠে পুলি, মিষ্টি মানে পায়েস, তারপরে নতুন চালের ভাত,
তারপর তোমার নতুন জামা কাপড় পরা, তারপরে বিশেষত সন্ধেবেলায় বিকেলবেলায় একটু দোকানে যাওয়া বা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, হালখাতা। এখন তো আত্মীয় স্বজন আসার মধ্যেও কোনো আনন্দ নেই, কারণ সবাই খবর দিয়ে আসে। আমাদের সময় আমরা দেখেছি কোনো আত্মীয় স্বজন খবর দিয়ে আসতেন না, যে যখন খুশি তখন আসতেন। খবরটা দেবেন কোথায়, কি করে দেবেন? তখন তো এত ফোন ছিল না, আমরা সবাই যান্ত্রিক হয়ে গেছি। ব্যাপারই ছিল যে ধরুন অতিথি মানে যার আগমনের কোনো তিথি নেই, তখন তো ফোন নেই, না, সুতরাং অতিথি যখন খুশি বাড়িতে আসে। এখন আমরা যান্ত্রিক হয়ে গেছি প্রত্যেকেই, একদম। তুমি সেটা মানে অনুভব করো? একদম, আমরা সবাই একেবারে যান্ত্রিক হয়ে গেছি। আর বিশেষত এটা আরো হয়েছে পশ্চিমী সাংস্কৃতিক মানে ছোঁয়া, ঠিক এই ছোঁয়াটায়। তবে আমি একটা জিনিস দেখেছি, ওপার বাংলায় আমি একবার পয়লা বৈশাখে ছিলাম, ওখানে ওপার বাংলার পয়লা বৈশাখ উদযাপনটা, এটা আমাকে সত্যিই খুব আমার মন ছুঁয়ে গিয়েছিল। মানে হিন্দু মুসলমান সবাই একসাথে এই যে পয়লা বৈশাখ পালন, যেন একটা দুর্গোৎসবের মতো ওদের কাছে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমাদেরও কিন্তু এটা হওয়া উচিত। হ্যাঁ, একদম দুর্গোৎসবের মতো পুরো এটা। আমি নিজে ছিলাম এবং দেখেছি, বিশাল পাওয়া, এটা একটা বিশাল পাওয়া। এটা আমি মানে ভুলবো না, এটা আমার সারা জীবন মনে থাকবে। তো আমি একটু সুস্মিতার কাছ থেকে জেনে নেবো। সুস্মিতা, তুমি তো এই প্রজন্মের, তোমার জন্ম কত সালে বলো? 4 মে 1996। 96। তো তোমার চোখে তোমার নববর্ষ পালনটা একটু জানতে চাইবো। দিদি যেমন আমাদের মধ্যে অনেক সিনিয়র, দিদির কাছ থেকে শুনলাম, তোমার কাছ থেকে একটু শুনবো। নববর্ষ পালন বলতে একই রকম, ওই সকালে উঠে স্নান টান সেরে নতুন জামা পরা চাই, তারপরে পুজো করে বাড়ির সকলকে গুরুজনদের প্রণাম করে তারপরে একটু বাইরে বেরোবো, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারবো, ঘুরবো। আর সব থেকে কি সেদিন একটু কবিতা নিয়ে বসি, ভালো লাগে বেশ। কবিতা গান কি হয়, আমরা সবাই মিলে সেদিন আড্ডাতে বসি, কবিতাকে যে গান করে সে গান করে, যে কবিতা পড়তে ভালোবাসে কবিতা করে, নাচ করে, এইভাবে আমরা সকালটা কাটাই। তারপরে বিকেল বেলা সবাই মিলে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া এইগুলো হয়। বাহ। তো চন্দনদা, তোমার কাছে একটু জেনে নি, মানে কি রকম কি পার্থক্য? তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে স্মৃতিকণাদির কথা শুনলাম, সুস্মিতার কথা শুনলাম, তার মানে একটা বিষয় যে আগের থেকে আমরা একেবারে সরে গেছি এমনটা নয়, এখনো যারা এই সংস্কৃতিটাকে ধরে রেখেছে, এই যে সুস্মিতা বলল যে তারা কবিতা পাঠ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেকটা সময় কাটায়, বিকেলে আবার রেস্টুরেন্টে যায়, মানে দুটোকে পাঞ্চ করে, দুটো বিষয়কে পাঞ্চ করে। মানে ব্যাপারটা কিন্তু একবারে আমরা খেই হারিয়ে দিয়েছি এমন না, তার মানে আমাদের সংস্কৃতির বোধটা আমাদের ভেতরের মধ্যে আছে, ওটা আমাদের শেকড়। এবং আমাদের পরিবারের অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে খুব মেতে ওঠেন, এবং বিশেষ করে আমাদের যাদের বাবা মা দাদু ঠাকুমা আছে, তারা তো এই জেনেটিক্যালি পরম্পরা এটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সুতরাং আশা হারাবার কোনো জায়গা নেই, আশা রাখছো যে থাকবে। তো দিদি, তুমি কোনটা মিস করো নববর্ষের ক্ষেত্রে? নববর্ষের ক্ষেত্রে মিস করি, যেমন ধরো এই যে বিশেষত মানে দোকানে দোকানে যে যাওয়ার ব্যাপারটা, ওইটা একটা যেন ভীষণ মানে এখন মিস করি খুব। মানে হালখাতা, এখন আর যাওয়ার সেই আনন্দটাই নেই। হালখাতায় কি আদৌ মানে তুমি যাও বা সেরকম নিমন্ত্রণ পাও? আগে যেমন বাড়িতে নিমন্ত্রণ পেতাম, কার্ডে নিমন্ত্রণ পেতাম, সত্যি কথা বলতে কি একটা নাড়ু বাবা নিয়ে আসবেন বা কাকা নিয়ে আসবেন, ওইটাই সবাই মিলে কাড়াকাড়ি করে খাবো, এই আনন্দটা কিন্তু আর। এবং এখন সব সেলফি গ্রুপের যুগে বোধহয় অনেক কিছু আমরা হারিয়ে ফেলছি। আমরা ইভেন নববর্ষে চিঠি লিখতাম, বিজয়া দশমী চিঠির মধ্যে অনেক পোস্টকার্ড লিখতাম, একদম উঠে গেছে। আর তোমার কাছে একটু জানতে চাই, ইভেন দিদিও আছেন, তোমরা বাচিক শিল্পী, তো বাচিক শিল্পটা, বাচন শিল্প যেটা, সেটা নববর্ষকে কেন্দ্র করে কি কোনোভাবে একটা আলাদা প্রসার পায় তোমার মনে হয়? আমার মনে হয় অবশ্যই পায় প্রসার। এই কারণেই বলছি যে বাচিক শিল্পীরা নববর্ষে এই কবিতা পাঠ করব, এই জিনিসটা কি হয়, অনেক টিভিতে প্রোগ্রামেও দেখি যে এরকম বাচিক শিল্পীদেরকে নিয়ে নববর্ষের প্রোগ্রাম হয়, আজকেও যেটা হচ্ছে। তো তখন বাচিক শিল্পীরা চায় যে তাদের বাচিক শিল্পের প্রসারিটাকে আরো বাড়ানোর জন্য। তো দিদি, তুমি কি মনে করো? আমিও তাই মনে করি যে নতুন বছরে নতুন নতুন আরো সব কবিতা, সুন্দর সুন্দর কবিতা হোক, এবং আমরা আরো ভালো চেয়ে মানুষের জন্য ভালো চেয়ে ভালো ভালো কবিতা পাই, আরো পড়ি। এবং নববর্ষকে ঘিরে তো প্রচুর কবিতা আছে। চন্দনদা, তোমার কাছ থেকে একটু জেনে নি, মানে নববর্ষকে কেন্দ্র করে কবিতা কতটা এগিয়ে যায়?
অবশ্যই নববর্ষকে কেন্দ্র করে তো কবিতা এগোই। বিশেষ করে আমরা যখন বাংলায় কবিতা লিখি, বিশেষ করে মাতৃভাষায় কবিতা লিখি, তখন তো নববর্ষটা কখন আসবে একটা রসদ, না একটা রসদ, নববর্ষ কবে আসবে আমাদের, বিশেষ করে এখনো গ্রামে গঞ্জেই বলুন আর শহরে তো হয়ই যে পয়লা বৈশাখ কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, গ্রামের দিকেও আগে একটু বেশি হতো, ছোটখাটো ছোট ছোট মঞ্চ তৈরি করে, এখন একটু এখন তুলনামূলক কমেছে, কিন্তু একেবারে যায়নি, আবার বলি একেবারে যায়নি, যাবে না, থাকবে, এটা আমাদের রক্তে আছে, আমাদের শেকড়ে আছে, এইভাবে আমরাই এটাকে ক্যারি ফরওয়ার্ড করব এবং পরবর্তী প্রজন্মের মধ্যে নিয়ে যাব। তো ফিরে আসি কবিতায়। আজকের আলোচনাটা সত্যিই জমে গেছে, কিন্তু কবিতায় ফিরতে হবে। কবিতায় ফিরবো সুস্মিতাকে দিয়ে। সুস্মিতা, তুমি এবারে একটু অবনী বাড়ি আছে শোনাবে? অবশ্যই। চলো। চন্দনদা তোমার গর্বিত বাংলায় শুনবো, আর দিদি তুমি পার্ক স্ট্রিটের স্ট্যাচু জয়দেব চক্রবর্তী ওটা শুনবো। চলো শুরু করো। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, বাড়ি আছো? আধে কুলীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? অবনী, বাড়ি আছো? অবনী, বাড়ি আছো? এই কবিতা কোনোদিন পূর্ণ হবে না, কোনোদিন পুরনো হবে না, চির নতুন। নতুনের দেশে এই অবনী বাড়ি আছো চির নতুন। পরবর্তী কবিতায় চলে যাব। চন্দনদা, এই কয়েকদিন আগে মানে 21শে ফেব্রুয়ারি গেল, এই কদিন আগে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, বাংলার সংস্কৃতি, সিটিএন টিভি বাংলার অনুষ্ঠান করছে, তাই কবিতার নাম গর্বিত বাংলায়। আমার একটি প্রকাশিত কবিতা। গর্বিত বাংলায়। অনেকে যারা দেশে কিংবা বিদেশেও সমাদৃত, যারা কলম ধরেন আমার ভাষা বাংলায়, তাদের জন্য আমি গর্বিত। কারণ আমার ভাষা যে বাংলা, এ ভাষা ছাড়িয়েও আমার মন সমান সংবেদনশীল অন্য ভাষায়, কারণ সে ভাষাও আমার কোনো না কোনো বন্ধুর ভাষা। তবু কি জানি বাংলা ভাষার প্রতি অনুরাগ আমার একটু বেশি রকমের। যে ভাষার জন্য 21শে ফেব্রুয়ারি, যে ভাষার জন্য বিশ্ব মাতৃভাষা দিবসের স্বীকৃতি, গর্ব হয়, সে আমার মাতৃভাষা বাংলা। যে ভাষায় পৃথিবী চিনল ভারতকে, ভারত চেনালো পৃথিবীকে, সে ভাষা কবি রবি ঠাকুরের ভাষা বাংলা। তবু সংশয় ছাড়ে না রাত দিন, যখন শুনি, জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাঙালির বাংলাটা ঠিক আসে না কেন? 1000 বছর ধরে যে ভাষার পথ চলা, কেন সংকোচ সংশয় সে ভাষায়? নেট দুনিয়ার দাপট দেখে শঙ্কা জাগে মনে। তবে আঞ্চলিক ভাষাগুলো কি শেষ পর্যন্ত? না, তা কখনোই হতে পারে না। যে ভাষাতে নিতাই গোড়া আনলো দেশে ভক্তি ধারা, যে ভাষাতে বলবো হরি সাঙ্গ হলে কাঁদা হাসা, সে যে মোর বাংলা ভাষা। বাংলা ভাষার জয় সর্বত্র, এভাবেই বাংলা ভাষা বেঁচে থাকবে আমাদের মধ্যে। পরবর্তী কবিতায় চলে যাব। পার্ক স্ট্রিটের স্ট্যাচু। পার্ক স্ট্রিটের মোড়ে কে যেন ডাকলো, আমি স্পষ্ট শুনতে পেলাম, কোথায় যাচ্ছ? কিন্তু কাউকে দেখলাম না। খুব জোরে ব্রেক কষলাম, জুতোটা একটু ঘষলাম ক্লাচের ওপর, না, কোথাও কেউ নেই। আয়নার ভেতর পেছনে শেক্সপিয়ার সারণী পর্যন্ত পিচের রেখা ছাড়া কিচ্ছু নেই। কিন্তু সিট ছেড়ে নেমে এলাম না। আবার ধীরে ধীরে গিয়ার চড়ালাম, কাউকে দেখলাম না। শুধু নিজেকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি?
জাদুঘরের সামনে কি যেন অসাড় রাস্তা রোধ করে পড়ে আছে। আবার খুব জোরে ব্রেক কষলাম, পাছে না, তা নয়, দেওদারের দীর্ঘ ছায়া। আবার যেন কে ডাকলো, আমি স্পষ্ট শুনতে পেলাম, কোথায় যাচ্ছ? এবার স্পিড বাড়ালাম, যতক্ষণ না দুধার অপস্ত্রিয়মান একেবারে ঘষা কাচ হয়ে গেল। তারপর সেই ডাক আমায় তাড়িয়ে নিয়ে বেড়ালো সারা দিন। পার্ক স্ট্রিট থেকে স্ট্যান্ড, স্ট্যান্ড থেকে বজবজ, আবার স্ট্যান্ড, আবার এসপ্ল্যানেড, আবার জাদুঘর। আবার খুব জোরে ব্রেক কষলাম, কে যেন ডাকলো। কে? নিজের মনেই চিৎকার করে উঠলাম, কেউ না। স্টার্ট দিতে যাব এমন সময় দেখি এক বৃদ্ধ, খালি পা, হাতে একটা লাঠি, ঠিক পার্ক স্ট্রিটের মাথায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে। তারপর সারা বাংলাদেশ, সারা ভারতবর্ষ, নোয়াখালী থেকে সবরমতী, গাড়িতে, ট্রেনে, এরোপ্লেনে ছুটে বেরিয়েছি। আর ওই স্ট্যাচুর মতো লোকটা আমাকে এক জায়গায় দাঁড়িয়ে আমার স্পিডোমিটারকে লজ্জা দিয়েছে। তাড়িয়ে নিয়ে বেরিয়েছে পথ থেকে পথে, পার্ক স্ট্রিট থেকে, বজবজ থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে। কাজে অকাজে, ন্যায় অন্যায়, নিয়ম অনিয়মের এব্রো খেব্রো পথে ছুটতে ছুটতে কেবলই শুনেছি, কোথায় যাচ্ছ? আর কেবলই ব্রেক কষছি। সেই বৃদ্ধ, খালি পা, হাতে একটা লাঠি, সর্বত্র স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে। সত্যি কোথায় যাচ্ছি? এর উত্তর আমরাই আমাদের দিতে পারি। আমরা কোথায় যাচ্ছি? ঊর্ধ্বে না অবনতিতে? আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, আর একটা করে কবিতা শুনে নেব আমাদের 3 কবির কাছ থেকে, তারপর সম্মান পর্ব। প্রথমে শুনে নেব সুস্মিতার কাছ থেকে। সুস্মিতা, তোমার শেষ কবিতা। আমার শেষ কবিতা আমি সব্যসাচী দেবের চণ্ডালিকা দিয়ে শেষ করছি। চলো। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকেই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরা ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গাঁয়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসব খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর, আর টলটলে জলে ভরা নতুন ইঁদারার পাশ দিয়ে। বাবুদের ইঁদারা। তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গাঁ। কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে, আর বাবুদের ইঁদারায় বাবুদের ছেলেদের স্নান। মা, আমার শরীরে জ্বলে যায় চৈত্রের খরায়। আমি এক চণ্ডালিকা। বাঁকুড়া, পুরুলিয়া, রাঢ়ের হা হা করা মাঠ ফাটিয়ে, বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। এই কবিতার কোনো উপসংহার হয় না। পরবর্তী কবিতায় চন্দনদা। চন্দনদা, 2018 25শে ডিসেম্বর চলে গেলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাহলে ওনার স্মরণে একদম চলো। স্মরণে কবি নীরেন্দ্রনাথ। রক্ত মাংসে তোমাকে দেখিনি, তোমার কবিতা পড়েছি যেই, শ্রেষ্ঠ কবির সব গুণাবলী পেয়েছি বাল্য কৈশোরেই। শিশুর মধ্যে যিশুকে দেখেছ, নিষ্পাপ সরলতা, সততা, সাহস, আরো কত গুণ, অনুকূল মানবতা। আমরা যারা এখনো দেখি না,
নগ্ন রাজার নগ্নতা, তোমার কলমে ওই শিশুটাই গর্জাতে চায় স্পষ্টতায়। শিশু টিশু নয়, ও সব মিথ্যে। শিশুর মধ্যে তোমার বেশ, তুমিই তো কবি ওই শিশুটাই, ছেড়ে চলে গেলে তোমার দেশ। রোদ্দুর চাওয়া অমল কান্তি, অন্ধকারই ছাপাখানায়। মুক্ত প্রকৃতি ভালোবাসে যারা, তাদের কি আর ওটা মানায়? তোমার কষ্ট সেদিনই বুঝেছি, শিকড় ছাড়িনি আবহমান। লাউ মাচাটায় ফুল দুললে নীরেন্দ্রনাথ প্রতীয়মান। বাহ, দুর্দান্ত দুর্দান্ত। আমরা আজকের অনুষ্ঠানের শেষ কবিতায় যাব এবং শেষ কবিতাটা একটা ফিউশন, যে ফিউশন আমাদের মনে করিয়ে দেবে কবিতা আজীবনের। সব মানুষের হয়ে বলি এবং সকলের জন্য শুভেচ্ছা। তিনজন কবির কবিতা থেকে রবীন্দ্রনাথ, কবি আশিস সান্যাল এবং ওপার বাংলার কবি শেখর বরণের কবিতা দিয়ে শেষ করব। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। এ দৈন্য মাঝারে কবি একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। অমৃতের মন্ত্র দাও হায় পিতা, উর্বরতা দাও আজ প্রত্যেকে মননে। দাও ঝঞ্ঝা বাড়ি পাতে দগ্ধ দীর্ণ দেওদার বনে। শোনাও ধূসর শেষে প্রত্যাশার গান, পৃথিবীতে বেঁচে থাক পরিশুদ্ধ মানব সন্তান। জয় হোক আলোর পথযাত্রী মানুষে, জয় হোক ভালোবাসার, জয় হোক যাপিত জীবনে, জয় হোক, জয় হোক, জয় হোক। আর সেই জয়ের পতাকা তুলে আজ আমাদের 3 শিল্পীকে বরণ করে নেব সিটিএন নক্ষত্রাণী সম্মানে। এই জয়ের সঙ্গীত নিয়ে আমরা এগিয়ে যাব ভালোবাসার পথ ধরে। আর সেই ভালোবাসা দিয়ে আজ বরণ করে নেব আমাদের প্রিয় বাচিক শিল্পী স্মৃতিকণা ভাদুরীকে। সিটিএন নক্ষত্রাণী সম্মান তুলে দিচ্ছি আমি সিটিএন টিভির হয়ে। তোমাকে পেয়েছি আজকে আমাদের মধ্যে, এটা আমাদের বিশাল পাওনা। কবি চন্দন সেনগুপ্ত ডেকেছি, এসেছেন নববর্ষ উদযাপন করতে। তার প্রতি অনেক শ্রদ্ধা নিয়ে এই সিটিএন নক্ষত্রাণী সম্মান সিটিএন টিভির হয়ে তুলে দিলাম ওনাকে। বাচিক শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে তরুণ বাচিক শিল্পী, কিন্তু এই তারুণ্যের মধ্যে যে আগুন আছে তাকে সিটিএন টিভি সম্মান জানায়। অনুষ্ঠানে যোগাযোগের জন্য এবং নিজের কবিতাকে আমাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ করবেন 9830980275 নম্বরে পাঠিয়ে দিন আপনার কবিতাটা, সাথে আপনার নাম, ফোন নাম্বার। আজ এখানে শেষ করতে হবে, কিন্তু চলা থামে না, চলা থামবে না। যে জয়গান আমরা একবার গেয়েছি, যে কলম একবার হাতে তুলে নিয়েছি, যে কবিতাকে কণ্ঠে তুলে নিয়েছি, সেই কণ্ঠ দিয়ে, সেই কলম দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব সমাজকে, সংস্কারকে, সংস্কৃতিকে। এ আমাদের দৃঢ় অঙ্গীকার। আর সেই অঙ্গীকার নিয়ে ভালো থাকবেন। শুভ নববর্ষ। নমস্কার। নমস্কার।